গণ অধিকার পরিষদের সাথে আসলে বিএনপির আন্ডারস্ট্যান্ডিং কি? এতক্ষণ তো আসলে যেহেতু আপনি প্রশ্ন করলেন সেটির আলোকেই বলেছি। দেখেন, 2022 সাল থেকে গণ অধিকার পরিষদের সাথে বিএনপির সম্পর্ক, একসাথে আন্দোলন করেছি, একসাথে অনেক ইতিহাস তৈরি করেছি, যেটা আসলে অনেকে জানেও না। জাস্ট আমি অভ্যুত্থানের একটু ইতিহাস বলি। যখন কোটা আবার ফিরে আসলো, যেহেতু 24 সালের কোটা আন্দোলনের ইতিহাস আমাদের ইতিহাস, আমি ওই সময় একটানা 15 দিন রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছি। আমার মা গ্রাম থেকে এসে আমার মুক্তির আন্দোলন করেছে। সে সময় কিন্তু ভয়ে কেউ মাঠে নামেনি। আমার পরিবার হাতে গোনা 4-5 জন ছাত্রনেতা। তো যাই হোক, এরপরে আমি জামিন পেয়েছি। আবার সেদিন কিন্তু আমি বাড়ি ফিরে যাইনি। ওই দিন সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছি, বিক্ষোভ মিছিল করেছি। এরপরে আন্দোলন লাগাতার চালিয়েছি জেল থেকে ফিরে এসে, মানে আমি একা না, আমার সহযোদ্ধা সহ যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন জারি হয়েছে আন্দোলনটা চালিয়ে গিয়েছি। তো আমাদের রাজনীতির উত্থান বলতে সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের যে একটা সফলতা, এর মাধ্যমেই মূলত আমাদেরকে কোটা আন্দোলনের নেতা হিসেবে মানুষ চিনত। আমাকে সবাই এখনো পর্যন্ত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের থেকে কোটা আন্দোলনের নেতা রাশেদ হিসেবেই চেনে, এবং আমি এটাকে আরো বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি যে আমি কোটা আন্দোলনের নেতা রাশেদ, মানে আমার দলের পরিচয়ের থেকেও আমি এটা বেশি, যেহেতু আমার উত্থানটা বা রুটটা সেখানে। তো যখন আবার 24 সালে হাইকোর্টের রায়ের মাধ্যমে কোটা আবার ফিরে আসলো, তখন আমি ভাবলাম যে এই যে আমার নামে 3টা মামলার ওয়ারেন্ট ছিল সেই সময়, এবং আমার নামে 11টা মামলা। আমার প্রথম যখন আমাকে যে মামলায় গ্রেপ্তার করে, শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা, যেটা আসলে তথ্য প্রযুক্তি আইনে দেওয়া হয়েছিল। তো ওই মামলার আসলে বিচার কার্যক্রম চলছে। তো এই মামলায় আমি ভাবছিলাম যে হয়তো আমার আবার তারা কয় বছরে জেল দিয়ে দেয়, একটা দুশ্চিন্তা কাজ করতো। তো আমার স্বপ্ন ছিল যে হাসিনার পতন ঘটাইতে হবে এনিহাও। 24-এর নির্বাচনে মেজর জেনারেল ইব্রাহিমের বাসায় একজন কর্নেল, তিনি আমাকে, নূরকে এবং মেজর জেনারেল ইব্রাহিম সাহেবকে নিয়ে তিনি অফার দিলেন যে আমাদেরকে এমপি বানাবে। তো আমি ভাবলাম যে আমার এত সংগ্রাম ত্যাগ, আমি, নূর বা আমাদের যারা আছে, এই আপনার এমপি হওয়ার কাছে কি সেটা শেষ করে দিব? আর হাসিনা এত জুলুম করেছে, হাসিনা কি আসলে ক্ষমতায় থাকতে পারবে? তো হাসিনা তো পারবে না। সীমালঙ্ঘনকারী কখনোই টিকতে পারে না, যেটা আসলে আপনার কোরআনেও বলা আছে। আল্লাহ তাকে পছন্দ করে না, একটা সময় না একটা সময় থামিয়ে দেয়। তখন আমি আসলে নির্বাচনে না যাওয়ার ব্যাপারে সম্মত হলাম নূর সহ আলোচনা করে। তো আমরা তখন নির্বাচনে গেলাম না। এরপরে যেটা হলো, আমাকে 2বার গুম করার চেষ্টা করা হয়েছে, আল্লাহ রক্ষা করেছে, গুম করতে পারে নাই। তো যখন আবার এই কোটাটা ফিরে আসলো আপনার 24-এর নির্বাচনের পরে, তখন আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, তাকে আমি বললাম যে ভাই হিসেবেই ডাকি তাকে, যেহেতু ইউনিভার্সিটির বড় ভাই, এবং অনেক আলোচনা তার সাথে সবসময় হয়তো। তিনি তখন ইন্ডিয়াতে, তিনি আমার সাথে ফোন দিলে কথা বললে মোটামুটি কখনো কখনো একদম শেষ রাত পর্যন্ত হয়ে গেছে, শুধু আলোচনা, কথা বলা, কী দিয়ে কী করা যায়। কখনো 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, এরকম অসংখ্য সময় তার সাথে আমার কথা হয়েছে, নুরুল হক নূরের সাথে কথা হয়েছে। তিনি তখন কিন্তু ওই সময় কিন্তু হাসিনা ক্ষমতায় এবং তিনি ইন্ডিয়ায়, যে কারণে একটা খুব বড় ভাই ছোটো ভাইয়ের সম্পর্ক তৈরি হয়ে গেছে, অনেক আলাপ আলোচনা হতো। তো যাই হোক, তখন আমি তাকে বললাম যে ভাই, আপনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমার কথা বলেন যে কোটা আবার ফিরে এসেছে, কোটা আন্দোলনটা আসলে কাজে লাগিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন বা অন্য কোনো কিছু আমরা করতে পারি কিনা, যেহেতু আসলে আমরা রাজনৈতিক আন্দোলন করে কোনোভাবেই আমরা সরকারের পতন ঘটাতে পারছি না। তো সামাজিক আন্দোলনকে রাজনীতিকরণ করা এটা দরকার, কারণ আমরা যখন মাঠে নামবো একটা সময় না একটা সময় হাসিনা তখন হত্যাযজ্ঞ শুরু করবে, বাধা দিবে, তখন আমাদের মূল লড়াইটা আমাদের শুরু করতে হবে, কিন্তু তার আগে তো প্রস্তুতি লাগবে। আপনি জনাব তারেক রহমানের সাথে কথা বলেন। তো তিনি তারেক রহমানের সাথে কথা বললেন, এবং জনাব তারেক রহমানের সাথে আমার আগে থেকে সম্পর্ক ছিল, তিনি আমাকে যথেষ্ট স্নেহ করেন, ভালোবাসেন। আমার একটা আস্থার জায়গা ছিল যে আমার কথা বললে তিনি হয়তো রাখবেন। তো তখন তিনি জনাব সালাউদ্দিন আহমেদকে বলেন, ঠিক আছে, তাহলে আপনি ওদের সাথে কাজ করেন, নুরুল হক নূর, রাশেদ খান, ওদের সাথে কাজটা করেন, একসাথে দেখেন কি করা যায়। আমি আরও 2জন ব্যক্তিকে একই কথা বলেছিলাম, যারা জনাব তারেক রহমানের খুব ঘনিষ্ঠ। একজন বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান, এখন আমেরিকায় আছেন। আরেকজন ছিলেন আপনার বিএনপির গুলশান অফিসে যিনি আছেন জনাব তারেক রহমানের, মানে তিনি কাজগুলো করেন, অ্যাডভোকেট মেহেদি, তিনি দাপ্তরিক কাজগুলো করেন। তাকে বলেছিলাম একই কথা, যে আমার কথাটা বলেন, কারণ আগে থেকে যেহেতু আমি সরাসরি তো ওই সময় কথা বলার সুযোগটা নানান কারণে আন্দোলনের মধ্যে ছিল না, আমি বলেছিলাম যে আপনারা কথা বলেন। তো 3জনই একই ফিডব্যাক আমাকে জানিয়েছিল যে তিনি খুব পজিটিভ।